আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? স্যার আসছি। ও তাহলে আপনার ছেলে? জি স্যার, আমার একমাত্র ছেলে। স্যার আপনি বলছিলেন না ওকে আপনার সাথে দেখা করাইতে, এই জন্য নিয়ে আসছি স্যার। হ্যাঁ, ওকে নিয়ে এসে আপনি ভালোই করেছেন। ওর সাথে আমার বেশ কিছু কথা আছে। আচ্ছা, তোমার নামটা যেন কি? আরে কি ব্যাপার, ওই স্যার নাম জিজ্ঞেস করছেন না? না না, ঠিক আছে, নাম পরেও বলা যাবে। নাম অতটা ইম্পর্টেন্ট না। আপনার অফিসে কিছু কাজ আছে, আপনি কাজগুলো শেষ করুন, আমি ওর সাথে কথা বলবো। চলে যাবো স্যার, মানে ওই ওকে একা রেখে যাব। আপনি কি নিয়ে ভয় পাচ্ছেন? আমি ওকে কিছু বলবো সেটা নিয়ে, নাকি ও আমাকে কিছু বলে ফেলবে সেটা নিয়ে? স্যার বুঝেনি তো, বাচ্চা মানুষ। কিছুটা তো বুঝি। যাকে আপনার এটা নিয়ে চিন্তা করতে হবে না। আপনি যান, আপনার কাজগুলো করুন। জি স্যার, আসসালামু আলাইকুম। কেমন আছো তুমি? জি, আমি তোমাকে জিজ্ঞেস করেছি তুমি কেমন আছো। ভালো আছি। তোমাকে দেখে মনে হচ্ছে তুমি বেশ বিরক্ত, তাই না? বন্ধু বান্ধবদের এত মজার আড্ডা ফেলে তোমার বাবার কথায় তোমাকে তার অফিসে আসতে হয়েছে। তোমার বিরক্ত হওয়াটা যথেষ্টই যৌক্তিক। তা তোমার পড়াশোনা কেমন চলছে? ভালো। তোমার বাবা আমাকে বললেন তুমি নাকি একটা বাইক নিতে চাচ্ছ। এজন্য ওনার বেশ কিছু টাকার প্রয়োজন। তুমি তো জানো তোমাকে একটা বাইক কিনে দেবার মতো সামর্থ্য তোমার বাবার নেই, যার কারণে তার আমার কাছ থেকে টাকা নিতে হচ্ছে। আমার কাছে উনি টাকা চেয়েছেন আর বলেছেন মাসে মাসে যেন ওনার স্যালারি থেকে সেটা কেটে নিই। এখন তোমার কত টাকা লাগবে, কি বাইক তুমি নিতে চাচ্ছ, সে বিষয়ে কথা বলার জন্যই তোমাকে ডেকেছি। আমি R15 কিনতে চাই। R15 বাইক সম্পর্কে যদিও আমার খুব বেশি ধারণা নেই, তবে যতদূর জানি এই বাইকের দাম 5 লক্ষ টাকার বেশি হবে। তোমার বাবার তো তোমাকে মোটামুটি দামের মাঝেও একটা বাইক কিনে দেবার সামর্থ্য নেই, সেখানে তুমি R15 নিতে চাচ্ছ। আমার বন্ধুরা সবাই R15 চালায়। তো তোমার ফ্রেন্ড সার্কেলের মাঝে কয়জনের বাইক আছে? সবারই তো বাইক আছে, শুধু আমারই নেই। আমিও এমনটাই ধারণা করেছিলাম। যেহেতু তোমার বন্ধু বান্ধবেরা সবাই R15 চালায়, সেখানে এর চেয়ে কম দামি কোনো বাইক কিনলে তোমার কোনো লাভ হবে না। কারণ এই মুহূর্তে সত্যিকার অর্থে তোমার বাইকের প্রয়োজন নেই, তোমার প্রয়োজন স্ট্যাটাস, যেটা কিনা একটা দামি বাইক কেনার পর তোমার বন্ধু বান্ধবদের মাঝে তোমার হবে। অবশ্য এখানে তোমার কোনো দোষ নেই, কারণ আমরা যে সোসাইটিতে বিলং করি সেই সোসাইটির সাথে আমাদেরকে তাল মিলিয়ে চলতে হয়, এটাই নিয়ম। আর সত্যি আশেপাশের মানুষদের সাথে তাল মিলিয়ে না চলতে পারলে অনেক খারাপ লাগে। তুমি তো টিনেজে আছো, তোমার একটু বেশিই খারাপ লাগে, সেটা আমি বুঝি। জি, ঠিক বলেছেন। কিন্তু দুঃখজনক হলেও সত্যি যে কিছু কিছু মানুষ তাদের আশেপাশের মানুষদের সাথে তাল মিলিয়ে চলতে পারে না। যেমন তোমার বাবা। এই অফিসের আর কোনো স্টাফ কিন্তু ভাঙা ফ্রেমের চশমা পরে অফিসে আসেন না, শুধু তোমার বাবা প্রতিদিন অফিসে ভাঙা ফ্রেমের চশমা পরে চলে আসেন। আমি তাকে অনেকবার নিষেধ করেছি, কিন্তু তিনি আমার কথা রাখতে পারেননি। তার প্রত্যেকটা কলিগ এ বিষয়ে অভিযোগ করেছেন আমার কাছে। সামান্য একটা বিষয় শেষমেশ সিরিয়াস পর্যায়ে চলে গেল। আমি ওনাকে কথাও শোনালাম, তাতেও কোনো লাভ হয়নি। উনি এখনও অফিসে ভাঙা ফ্রেমের চশমা পরেই আসেন। ব্যাপারটা শুধু চশমা পর্যন্ত থাকলেও একটা কথা ছিল, অফিসে কি কেউ ছেঁড়া জুতো পরে আসতে পারে বলো? তোমার বাবা অফিসে ছেঁড়া জুতো পরে চলে আসেন। এতে যে শুধু তোমার বাবার রেপুটেশন নষ্ট হয় তা তো না, অফিসের রেপুটেশন নষ্ট হয়। একটা মানুষ চাইলেই তো এভাবে ছেঁড়া জুতো পরে অফিসে চলে আসতে পারে না। মানুষ কি ভাববে? আমরা কি রাস্তা থেকে একজন মানুষকে ধরে নিয়ে এসে চাকরি দিয়েছি নাকি যে সে ছেঁড়া জুতো পরে অফিসে চলে আসবে? আচ্ছা, তুমি কি কখনো খেয়াল করেছো যে তোমার বাবা ভাঙা ফ্রেমের চশমা পরেন? কখনো খেয়াল করোনি যে তোমার বাবার জুতো ছেঁড়া? আর ছেঁড়া তো এমন ছেঁড়া যে তাকালেই চোখে পড়ে যায়। লজ্জার ব্যাপার। তোমার বাবা যদি এরপর থেকে ভালোভাবে অফিসে না আসেন,
তাহলে তাকে আমি অফিস থেকে বের করতে বাধ্য হব। বাচ্চা কাচ্চা ভুল করলে সবাই তার অভিভাবককে ডাকেন। তোমার বাবার অভিভাবককে এখন কোথায় পাবো? তোমার বাবার বাবাকে তো আর ডাকা সম্ভব না, তাই তোমাকে ডেকেছি। এখন তুমি তাকে ভালোভাবে বোঝাবে নাকি খুবই খারাপভাবে বোঝাবে? যেভাবে প্রতিনিয়ত বাইকের জন্য তাকে বোঝাচ্ছ সেটা তোমার ব্যাপার। তবে তোমার বাবাকে এসব বদলাতে হবে। তুমি যেমন তোমার বন্ধু বান্ধবদের সাথে তাল মিলিয়ে চলার চেষ্টা করছো, তেমনি তোমার বাবাও যেন তার কলিগদের সাথে তাল মিলিয়ে চলতে পারেন, সেই ব্যবস্থা তোমাকেই করতে হবে। আমি কিন্তু আপনার কথা কিছুই বুঝতে পারছি না। ব্যাপারটা খুব সহজ। যে কলিগদের সাথে তোমার বাবা তাল মিলিয়ে চলতে পারছেন না, তাদের সাথে তোমার বাবার স্যালারির ডিফারেন্স কিন্তু খুব বেশি না। তারপরও তিনি বাকি স্টাফদের মতো পরিপাটি হয়ে অফিসে আসতে পারছেন না, কারণ তার ঘরে তোমার মতো একটা ছেলে রয়েছে, যে ছেলে কিনা প্রতিনিয়ত আবদার করতে করতে তার বাবার পিঠটাকে দেয়ালে ঠেকিয়ে দিয়েছে, কিন্তু সে সেটা বুঝতেই পারছে না। আচ্ছা, তুমি কি ফোন ইউজ করো? জি, আইফোন। আইফোন 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 তোমার বাবা বলেছেন আমাকে এই বিষয়ে। আচ্ছা, তোমার আইফোনের দাম কত হবে? নিশ্চয়ই লাখ টাকার কাছাকাছি। জি। তোমার বাবা 4 মাস এই অফিসে জব করার পর যে স্যালারি পাবেন, সেই টাকার ফোন তুমি পকেটে নিয়ে ঘুরে বেড়াচ্ছ। খুবই ভালো একজন ছেলে তুমি, খুবই বীরত্বের কাজ করছো, অথচ যার টাকার আইফোন তুমি পকেটে নিয়ে ঘুরে বেড়াচ্ছ, সে কত টাকার ফোন ইউজ করেন সে খবর রেখেছো? অফিসিয়াল প্রয়োজনে তাকে কল দিলে কলে পাওয়া যায় না, তার ফোনে নাকি নেটওয়ার্ক থাকে না, আর তুমি লাখ টাকার ফোন নিয়ে ফ্রেন্ডদের মাঝে ফ্লেক্স করে বেড়াচ্ছ। ফ্রেন্ডদেরকে বলে বেড়াচ্ছ তোমার এই আছে সেই আছে। কাদের সাথে নিজের তুলনা করছো? যাদের বাবার তোমার বাবার চেয়ে অনেক বেশি আছে তাদের সাথে। তোমার আইফোন কেনার জন্য কিন্তু তিনি আমার কাছেই এসেছিলেন, তখনও একই কথাই বলেছিলেন, তার স্যালারি থেকে যেন কিছু কিছু করে কেটে নিই। তিনি একজন সৎ মানুষ, সারা জীবন নিষ্ঠার সাথে নিজের দায়িত্ব পালন করেছেন, এই কোম্পানির জন্য তিনি অনেক কিছু করেছেন, তাই আমিও কখনো ওনাকে নিরাশ করতে চাইনি। কিন্তু এখন ব্যাপারটা যে পর্যায়ে এসে দাঁড়িয়েছে, তোমার এসব অন্যায় আবদারের জন্য তোমার বাবা যে ভেতর থেকে নিঃশেষ হয়ে যাচ্ছেন, সেটা কি তোমার বোঝা উচিত না? তিনি তো প্রথমে ভেবেছিলেন তোমার আইফোনের দাম সর্বোচ্চ 50,000 টাকা হবে, কিন্তু 50,000 টাকা নিয়ে যাওয়ার পর ফোনটা নাকি কেনা যায়নি। তারপর তোমার মায়ের জুয়েলারি বিক্রি করে তোমাকে ফোনটা কিনে দেওয়া হয়েছে। জি, আমি জানি। আমি মানলাম, বাবা মায়ের চেয়ে সন্তানেরা একটু আপডেট হয়। সন্তানদের চাহিদা, ইচ্ছা, আকাঙ্ক্ষা বাবা মা বুঝে উঠতে পারেন না, চাইলেও বুঝে ওঠা সম্ভব হয় না, কারণ হচ্ছে জেনারেশন গ্যাপ। হয়তো তোমার ভিতরে এমন কিছু চলছে যেটা তোমার বাবা মা কেউ বুঝতে পারছেন না, কিন্তু সেটা আমি বুঝতে চাই। এজন্যই আজ আমি তোমাকে ডেকেছি। তোমার আসলে অভিযোগটা কোথায়? কি চাও তুমি? তোমার বাবা যে পারছেন না সেটা কি তুমি বুঝতে পারছো না? তার সামর্থ্য না থাকার পরও তুমি যে তার উপর একের পর এক চাপিয়ে দিচ্ছ, কিসের উপর ভিত্তি করে দিচ্ছ? কোত্থেকে এনে দিবে সে? আমি চাই আগামী 5 মিনিট তুমি আমাকে তোমার বাবার অফিসের বস না ভেবে আমাকে তোমার ফ্রেন্ড ভাবো। তারপর তোমার ভিতরে কি আছে সেটা আমাকে খুলে বলো, যেটা তুমি কখনোই তোমার বাবা মাকে বলতে পারোনি। তুমি নিঃসংকোচে খুলে বলতে পারো। 5 মিনিট। আমাকে তারা এত অভাবের মধ্যে কেন রাখছে? আমার বন্ধু বান্ধব আমার থেকে অনেক ভালো আছে, আমার এত অভাব কেন? তারা আমাকে কিচ্ছু দিতে পারে না, কিছু চাইলেই শুধু বলে নাই আর নাই। আমাকে জন্ম দিয়ে তারা আমাকে অভাবের মধ্যে ফেলে দিয়েছে, এটা কি তাদের অপরাধ না? যদি তারা আমাকে কিছু নাই দিতে পারে, তাহলে তারা আমাকে দুনিয়ায় নিয়ে আসলো কেন? আমাকে পৃথিবীতে নিয়ে আসার আগে তারা তো আমার অনুমতি নেননি। এত অভাবের ভিতর রাখার অধিকার কি তাদের আছে? ব্যাপারটা হয়েছে কি, তোমার বাবাকেও যখন তার বাবা জন্ম দিয়েছেন তখন তার অনুমতি নেননি, বা নেয়ার কোনো সুযোগ ছিল না। সেই পৃথিবীর শুরু থেকে এখন অবধি এভাবেই চলে আসছে। আর এই পৃথিবীটা এমন একটা কঠিন জায়গা, যদি সত্যি অনুমতি নেবার সুযোগ থাকতো তাহলে বেশিরভাগ মানুষ কখনো অনুমতিই দিতেন না, এখানে কেউ আসতেই চাইতেন না। এত সমস্যার মাঝে কে আসতে চায় বলো? সত্যি যদি অনুমতি নিলে ভালো কিছু হতো, তাহলে নিশ্চয়ই সৃষ্টিকর্তা সেই ব্যবস্থাটাও আমাদের করে দিতেন। হয়তো আমরা এভাবেই ভালো আছি, জীবন যুদ্ধ করছি, একটা কিনারা খুঁজে পাবার চেষ্টা করছি, কখনো তীরে পৌঁছাতে পারছি, কখনো বা পারছি না। এটাই তো জীবন।
কষ্টের মাঝেই একটা মানুষ জীবনটাকে সুন্দর করে গড়ে তোলার সুযোগ পায়। কিছু মনে করবেন না, আপনি তো অনেক কথা বলছেন, আপনাকে একটা কথা জিজ্ঞাসা করি। বলো, কি বলবে, নিঃসংকোচে বলো। এত অল্প বয়সে কোম্পানির মালিক হয়ে গেছেন, নিশ্চয়ই সবকিছু বাবার কাছ থেকে পেয়েছেন। আচ্ছা, আপনার বাবা যদি আমার বাবার মতো গরিব হতো তাহলে কেমন হতো বলুন? কিছু বছর আগে আমি রাস্তা দিয়ে হাঁটছিলাম। পকেটে তখন খুব বেশি টাকা ছিল না। রাস্তার ধারে দেখলাম লটারি বিক্রি হচ্ছে। কি ভেবে যেন একটা লটারি কিনে নিলাম। সেটার প্রথম পুরস্কার ছিল 40 লক্ষ টাকা। আমি জানতাম সেটা আমি পাবো না, তবুও কি ভেবে যেন 20 টাকার একটা লটারি কিনে বসলাম। পরের দিন সকালে জানতে পারলাম আমি প্রথম পুরস্কার পেয়েছি। রাতারাতি আমি লাখপতি হয়ে গেলাম। সেই টাকা দিয়ে ব্যবসা শুরু করলাম। খুব অল্প দিনের মাঝে এখন আমি একটা কোম্পানির মালিক। যদিও আমি খুব ভালো গল্প বলতে পারি না, তবু অল্প সময়ের মাঝে তোমার জন্য একটা গল্প আমি বানালাম। আমার কথাটা তুমি অল্প সময়ের মাঝে বিশ্বাস করেছো। কেন করেছো জানো? কারণ তোমার চোখে একটা রঙিন চশমা দেয়া, যেটা তুমি খুলতেই পারছো না। আর ওদিকে তোমার বাবা ভাঙা ফ্রেমের চশমা পরে ঘুরে বেড়াচ্ছেন। এখন তুমি যে বয়সে আছো আর যে নজর থেকে পৃথিবীটাকে দেখছো, সেখান থেকে পৃথিবীটাকে অনেক সহজ মনে হচ্ছে, হওয়াটাই স্বাভাবিক। বাস্তবটা সবসময় এতটা সহজ হয় না। হ্যাঁ, এটা সত্য যে এই কোম্পানিটা আমার বাবার সূত্রে আমি পেয়েছি এবং অনেকের চেয়ে আমি অনেক ভালো অবস্থানে আছি। কিন্তু তার মানে এই না যে আমার কোনো আফসোস নেই বা থাকতে পারে না। আমারও তো আফসোস হতে পারে যে আমি কেন সৌদির শেখ পরিবারে জন্ম নিলাম না। হতে পারে না বলো? হ্যাঁ, মানলাম আমি এই কোম্পানির এমডি, কিন্তু আমি যদি এখন একটা সুপার কার কিনতে যাই, এই কোম্পানির কত বছরের রেভিনিউকে একত্র করতে হবে সেটা কি তুমি জানো? আমার পক্ষে কি একটা সুপার কার কেনা পসিবল? এখন আমি চাইলেই কিন্তু সৌদির শেখ পরিবারের মতো চলাফেরা করতে পারবো না। সেটা ভেবে যদি আমি আফসোস করি যে আমার বাবা কেন সৌদির শেখ হলেন না, আমারও তো কিছু আফসোস থাকতে পারে। এমন কি আছে? সবারই কিছু ব্যক্তিগত আফসোস থাকে, কিছু আবদার থাকে, কিছু না পাওয়া ব্যাপার থাকে। এখন তুমি ভাবছো তোমার বাবার কেন আমার বাবার মতো এত টাকা পয়সা নেই, তুমি কেন কোনো কিছু না করেই জন্ম নিয়েই একটা কোম্পানির এমডি হয়ে যেতে পারলে না। কিন্তু তোমার চেয়েও তো অনেক বেশি খারাপ অবস্থানে মানুষ আছে। অনেক মানুষ আছে যে নিজের বাবার পরিচয়টা পর্যন্ত জানে না। তাকে যখন জিজ্ঞেস করা হয় তার বাবাকে, সে বলতে পারে না। সেই একই পৃথিবীর মানুষ আমরা, সেই একই পৃথিবীর মানুষ তুমি। তোমার তো অন্তত পরিচয় দেবার মতো একজন বাবা আছে, থাকার জন্য একটা ঘর আছে। তারপরে কি নিয়ে এত অভিযোগ করছো? কিসের জন্য নিজের বাবাকে এত কষ্ট দিচ্ছ? ছেলে হয়ে জন্ম নিয়েছো, নিজে উপার্জন করো, তারপরে তোমার বাবার শখগুলোকে পূরণ করো। আর কতদিন নিজের বাবাকে এভাবে কষ্ট দিবে? এই পৃথিবীটা কখনোই সুষম ছিল না, এটা বরাবরই অসম ছিল এবং সেটাই থাকবে। প্রত্যেকটা মানুষের অবস্থান কখনোই সমান হবে না, সেটা সম্ভব না। আমারও আফসোস করার অনেক জায়গা আছে, আমি তো তোমাকে বললাম, কিন্তু আমি আফসোস করি না। আমার যে চাহিদাগুলো আছে সেগুলো আমি নিজে পূরণ করার চেষ্টা করব, আমার বাবার উপর চাপিয়ে দেব না। আর চেষ্টা করলেই যে কিছু পেতে হবে এমনটাও তো না। মানুষের জীবনে অনেক না পাওয়া ব্যাপার থেকে যায়, তাই বলে যে সেটা নিয়ে আফসোস করতে হবে এমন তো আর না। এখন এই মুহূর্তে তোমার মনোযোগ দিয়ে পড়াশোনা করা উচিত, ভালো কোনো জায়গায় পৌঁছানোর চেষ্টা করা উচিত। তোমার নিজের সকালাতগুলোকে তোমার নিজেরই পূরণ করা উচিত। কখনো কখনো এটাও ভাবা উচিত যে তোমার বাবারও কোনো সকালাত আছে কিনা, যেগুলো হয়তো সে তার পরিবারের চাপে কখনো পূরণ করতে পারেনি। তোমাকে যা বলার ছিল আমি বলেছি। তোমার ভেতরে যে ক্ষোভ আক্ষেপ রয়েছে সেটাও আমার কাছে স্পষ্ট। আমি দেখব কত টাকা আমি তোমার বাবাকে ম্যানেজ করে দিতে পারি। তুমি এখন যাও। জি, আসসালামু আলাইকুম। শোনো, জি বলুন। বাবার কষ্টের টাকা আইফোন কেনার মধ্যে কোনো বাহাদুরি নেই। যদি পারো নিজের টাকায় বাবাকে একটা আইফোন কিনে দাও, এত বেশি মানসিক শান্তি পাবে যেটা আর পৃথিবীর কোথাও পাবে না।